নমস্কার, গল্প কথায় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলে আছে কিছু আড্ডা, কিছু গল্প, কিছু কথা। শুনতে থাকুন, গল্পে থাকুন। আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা রাত্রের যাত্রী। গল্প পাঠে দীপাঞ্জন, মৃন্ময় ও রূপম। শুরু হচ্ছে আজকের গল্প রাত্রির যাত্রী। বেশ কয়েক বছর আগের কথা। এক শীতের রাতে রাজীব আমাদের বাড়ি এসে হাজির হল। খেয়ে দিয়ে তখন শুতে যাচ্ছি, এমন সময় রাজীব এলো। রাজীব আমার পুরনো বন্ধু, ব্যান্ডেলে থাকে। বললাম, আরে কি ব্যাপার, এমন সময় তুই হঠাৎ? রাজীব হেসে বলল, আরে আরে বলছি এখন কি খেতে দিবি তাই বল, দারুণ খিদে পেয়েছে। তা কি খাবি বল, লুচি আর আলু ভাজা খাবারও। ও ওরে বাবা, না ভাই, লুচি খেলে আমার বড় অম্বল হয়। তুই বরং ভাতের ব্যবস্থা কর। আচ্ছা তাহলে স্টোভে ভাত বসিয়ে দিই, আর ডিমের ঝোল। আরে অত ঝঞ্ঝাটের দরকার কি রে? ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দে। ঘি আছে না? ঘি থাকলে তো আরও ভালো। গরম ভাতে ঘি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে চমৎকার খাওয়াবে ভাই। এই বলে জামা প্যান্ট ছেড়ে লুঙ্গি আর সোয়েটার পরে আমার তক্তপোষের বিছানায় লেপ মুড়ি দিয়ে গা এড়িয়ে দিল। তারপর বলল, বাবা, তা ভাই, তুই দেশ দেশান্তরে ঘুরিস, পাটনা গেছিস কখনো? না, কেন বলতো? আরে আর বলিস না, একটা অদ্ভুত চিঠি এসেছে। আমাকে কালকেই পাটনা যেতে হবে বুঝলি। তুই যাবি আমার সঙ্গে? দেখ, আমি কখনো বাইরে বেরোই না। ছেলেবেলায় মা বাবার সঙ্গে একবার গিয়েছিলাম দেওঘর, তাছাড়া তো আর বেরাইনি না। আর যেতে আপত্তি নেই, কিন্তু আজকাল যা ট্রেনের অবস্থা, তাতে বিনা রিজার্ভেশনে ট্রেনে ওঠাই তো মুশকিল। আরে সে ভাবনা তোকে ভাবতে হবে না ভাই। আমার ছোট জামাইবাবু আছে না, রেলের বুকিং ক্লার্ক, পাঞ্জাব মেলে দুটো বার্থের কথা অলরেডি বলে রেখেছি। এবার তুই যদি যাস তো ভালো হয়, না হলে আর কি করব, একাই যেতে হবে। কেন, কি ব্যাপার, হঠাৎ পাটনায় যাবি কেন? কি এমন চিঠি এলো তোর? হ্যাঁ, এই দেখ তবে। বলে উঠে গিয়ে হ্যাঙ্গারে ঝোলানো ওর জামার পকেট থেকে একটা চিঠি এনে আমাকে দেখালো। অল ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস ছাপ দেওয়া একটা খাম। আমি সেটা হাতে নিয়ে তার ভেতর থেকে চিঠিটা বের করে পড়লাম। রিকার্ডস, ও আচ্ছা, এ তো রেডিও অফিস থেকে এসেছে। তুই তো রেডিওতে ভজন গাইবি বলে আবেদন করেছিলি, তাই ওরা তোকে ভয়েস টেস্টের জন্য ডাকছে। কাল বাদে পরশু তোর টেস্ট, তার মানে কাল রাত্রে পাঞ্জাব মেলে যেতে পারলে পরশু ভোরে নামা, তারপর দুপুর দুটোয় পরীক্ষা দিয়ে সন্ধ্যের সময় ট্রেনে চাপলে কাল সকালেই হাওড়ায় চলে আসতে পারবো। মাত্র 2-3 দিনের মামলা আর কি। মামলাটা তো 2-3 দিনেরই, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলতো, আমি কলকাতায় সেন্টার থাকতে পাটনায় কেন ভয়েস টেস্ট দিতে যাবো? আর তার চেয়েও বড় কথা, রেডিওয়ে গান গাইবার জন্য আমি তো কখনোই কোনো সময় আবেদনই করিনি। তবে তো কথাই নেই, চিঠিটা ছিঁড়ে ফেল, 2 দিন এখানে বিশ্রাম নে, গল্পের বই পড়, সিনেমা দেখ, এইসব কর। তাই করতাম, কিন্তু এইবার এটা দেখ, এই চিঠিটা পড়। বলে আর একটা চিঠি আমার হাতে দিয়ে রাজীব আমার মুখের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল। সে চিঠিটা এই রকম। প্রিয় রাজীব, আমি অভিজিৎ, তোকে এই চিঠি লিখছি। তোর হয়তো আমার কথা মনে নেই, কিন্তু আমি তোকে ভুলিনি এখনো। স্কুলের লাস্ট বেঞ্চে বসে তুই যখন গুনগুন করে গান গাইতিস আর আমি মুগ্ধ হয়ে শুনতাম। একদিন এই গান গাওয়া নিয়েই চঞ্চলবাবু তোকে কি মারনায় মেরেছিলেন, মনে আছে তো? যাই হোক, আমি এখন দরিয়াপুরে একটা পুরনো বাড়ি কিনেছি। এলাকাটা মুসলিম প্রধান, সেটা কোনো ব্যাপার নয়। তোর বকলমে আমি এখানে রেডিও সেন্টারে একটা আবেদন পেশ করেছি। তুই আয়, আমার জানাশোনা লোক আছে, তোর হয়ে যাবে। 2-4টে কল পাওয়ার পর
কলকাতা সেন্টারে তোর ট্রান্সফারের আমি একটা ব্যবস্থা করে দেবো। শুনলাম তুই এখনো বিয়ে করিসনি, গর্ধব কোথাকার। আর যদি পারিস তোর ওই জহরটাকেও সঙ্গে আনিস, ওটাও তো তোর মতনই। শুনেছি ও তো তোর মতো চারিদিকে টোটো করে ঘুরে বেড়ায়। চিঠিটা পড়ে আমি যার পর নাই অবাক হয়ে গেলাম। বললাম, এ কি আশ্চর্য, এ তো আমার নামও লিখেছে দেখছি। কিন্তু তুই আমি তো এক স্কুলে পড়তাম না, তবে এক কোচিংয়ে পড়েছি। অভিজিৎ কে? ও নামে কাউকে কখনো চিনতাম বলে তো মনে পড়ছে না। সেই তো, আমারও কিছু মনে পড়ছে না। কে অভিজিৎ? অথচ চিঠিটা এমনভাবে লেখা যেন সে আমাদের দুজনেরই অত্যন্ত পরিচিত। কেউ আবার আমাদের ব্ল্যাকমেল করছে না তো? তাতে লাভ, আমরা তো আর টাকা থলি নিয়ে সেখানে যাচ্ছি না। আমাদের ব্ল্যাকমেল করে কি করবে? আমি বলি কি, সারা শব্দ না করে চেপে যা ব্যাপারটা, দেখি কি হয়। দেখ ভাই, গান আমি অনেকদিনই ছেড়ে দিয়েছি, কাজে গান গাইতে পারবো না। আর তানপুরা টানপুরা তো আর কিছুই নেই। তো বিশ্বাস কর, এই আমন্ত্রণে না আমার রক্তে দোলা লাগিয়ে দিয়েছে। দেখি না একবার পরীক্ষাটা দিয়ে, যদি উতরে যাই। অবশ্য অভিজিতের ব্যাপারটা খুবই রহস্যময়, তবু ওর সঙ্গে দেখা করি। হয়তো কখনো না কখনো চিনতাম, পরিচয় ছিল। কিন্তু আশ্চর্য একটা বিষয় যে আমরা তো ব্যান্ডেলের নতুন বাড়ি তৈরি করে গেছি, তো এই ঠিকানা তো ওর পাওয়ার কথা না। আমি তবুও বলছি, ও আশা ছাড়, বরং কোথাও বেড়াতে যেতে চাস তো চল, 2-4 দিনের জন্য ঘুরে আসি। ছাড়, তাহলে আমাকে একাই যেতে হচ্ছে। আহা, তুই আমায় ভুল বুঝছিস। আমি কি সেই কথা বলেছি নাকি? শুধু তাই নয়, তুই ভেবে দেখ, রেডিও একটা সরকারি সংস্থা, অ্যাপ্লিকেশনে তোর নিজের সই নেই, অন্য লোক তোর হয়ে সই করেছে, অথচ তুই ওই জাল আবেদনপত্রের ডাকে পরীক্ষা দিতে যাবি। এটা কি একটা 2 নম্বরই ব্যাপার নয়? ধরা পড়লে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে ভাই। হয় হবে, তবু যাব, এবং দেখবো অভিজিৎটা কে। চল তবে। আমি মুখে ওকে বারণ করলেও কৌতূহল আমারও বড় কম ছিল না। সে রাতটা দু বন্ধুতে গল্পগুজবে কাটিয়ে পরদিন সকালে রিজার্ভেশনের জন্য গেলাম। টিকিটের অবশ্য অসুবিধে হলো না। ওর ছোট জামাইবাবুর সৌজন্যে 5 আপে 2টো বার্থ পেয়ে গেলাম। সঙ্গে টাকা কড়িও নিলাম বেশি করে। ঠিক হলো, পাটনার কাজ শেষ হলে রাজগীর কিংবা বেনারসে গিয়ে কাটিয়ে আসবো কয়েকটা দিন। এখন অগ্রহায়ণের শেষ। এই কনকনে শীতে বিহার ইউপির দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াতে মন্দ লাগবে না। সে কি দারুণ আনন্দ! পরদিন রাতের গাড়িতে পাটনা কোচে 3 টায়ারে শুয়ে হোটেলের কষা মাংস আর তন্দুরি রুটি খেতে খেতে মনে হলো যেন বদ্ধ খাঁচা থেকে মুক্ত হওয়া পাখির মতো ডানা মেলে উঠছে। প্রচণ্ড শীতের দাপটটাকে ঢাকতে সারা গায়ে কম্বল মুড়ি দিয়ে ট্রেনের দোতলায় দুলতে দুলতে কখনো জেগে কখনো ঘুমিয়ে এক অপূর্ব নিশিযাপন করতে লাগলাম। শেষ রাত্রে ট্রেন পাটনা জংশনে এলো। আমরা কনকনে শীতের মধ্যে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের ওভারব্রিজ পার হয়ে ওপারে গেলাম। তারপর গেটে টিকিট জমা দিয়ে 2য় শ্রেণীর ওয়েটিং রুমে গিয়ে দাঁড়ালাম। চারিদিকে লোকজন, কোথাও পা রাখার জায়গা নেই। এই দারুণ শীতে কাঁথা কম্বল মুড়ি দিয়ে মেঝেতে শুয়ে আছে সব। আমরা অযথা এদিক সেদিক পাইচারি করতে লাগলাম। বসবার জায়গা না পেয়ে স্টেশনের বাইরে এসে স্টেশনের কাছে একটা চায়ের দোকানে চায়ের অর্ডার দিলাম। বাইরে তারা ঝলমলে শেষ রাতের আকাশ, আলোকমালায় সজ্জিত পাটনা শহর। সত্যি বলতে কি, সেই প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে এই নতুন পরিবেশ আমরা যে কি উপভোগ করেছিলাম তা বলে বোঝাতে পারবো না। আমরা যখন চা খাচ্ছি তখন হর্ন বাজিয়ে একটা সাইকেল রিক্সা এসে আমাদের সামনে দাঁড়ালো। आइए बाबू, राजेंद्र नगर। চা খাওয়া শেষ করে দাম মিটিয়ে বললাম, না না, রাজেন্দ্রনগর নয়, দরিয়াপুর। अच्छा अच्छा चलिए। যাব, কিন্তু এত অন্ধকারে নয়, ভোরবেলা যাব। কেন, এখন গেলে কি হবে? সামান্য 2টো টাকার লোভে আপনাদের অন্য কোথাও নিয়ে গিয়ে কি খুন করে ফেলবো? আরে না না, তা বলছি না, মানে নতুন এসেছি তো, এখন গেলে ঠিকানা খুঁজে বাড়ি চিনতে অসুবিধা হবে, তাই বললাম। আহা, কিছু অসুবিধা হবে না আপনাদের।
অভিজিৎ বাবুর কাছে যারা আসেন তাদের কোনো অসুবিধা আমি করে না। আমরা দুজনেই চমকে উঠে বললাম, তুমি কি করে জানলে আমরা অভিজিৎ বাবুর কাছে যাচ্ছি? উনি আমাকে বলে রেখেছিলেন দুজন বাঙালি ছোকরা আমার বাড়িতে আসবে, তাদের কোনো অসুবিধা যাতে না হয় সেইভাবে নিয়ে আসতে। ও, সবই বুঝলাম। কিন্তু আমরা যে এই গাড়িতেই আসবো, তোমার অভিজিৎ বাবু তা জানলেন কি করে? অভিজিৎ বাবুর কাছে যারা আসেন তারা রাতের গাড়িতেই আসেন বাবু। আমি যখন রাজেন্দ্র নগর বললাম আপনারা তখন দরিয়াপুর বললেন, তাতেই বুঝলাম আপনারা তারাই আছেন। আমরা দুজনে পরস্পরের দিকে একবার তাকিয়ে চোখে চোখে সম্মতি জানিয়ে রিকশায় উঠে বসলাম। আলোকোজ্জ্বল পাটনা শহরের বুকে রাত্রির যাত্রী আমরা প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে রিকশায় চলেছি। রিকশার সামনে ভেকু বাজিয়ে দ্রুত গতিতে এপথ সেপথ করে দরিয়াপুরের দিকে এগিয়ে চলল। এইভাবে অনেকটা পথ যাওয়ার পর বড় রাস্তা ছেড়ে বস্তি অঞ্চলের গলিতে ঢুকল রিকশা। এতক্ষণ তবু পথে ঘাটে দু একজন মানুষ বা কোনো না কোনো যানবাহন নজরে পড়ছিল। দোকানপাট বন্ধ থাকলেও স্ট্রিট লাইটে পথঘাট উজ্জ্বল ছিল। এখন এই গলির নরকে শুধু অন্ধকার আর অন্ধকার। এ গলি সে গলি করে কোথায় যে নিয়ে চলল সে তা কে জানে। তারপর একটা বাড়ির সামনে এসে অনবরত ভেপু বাজাতে লাগলো। আমরা বললাম, দাদা এই বাড়ি নাকি? এই বাড়ি? अरे हाँ बाबू, ई बारी ई मकान अभिजीत बाबू का। আমরা তখন দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম। অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ। অভিজিৎ। দু একবার ডাকার পরই ভেতর থেকে সাড়া পাওয়া গেল। 1 মিনিট দাঁড়া, আসছি। আমরা দরজা খোলার অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। এমন সময় হঠাৎ খেয়াল হলো রিকশাটা নেই। তাই তো, গেল কোথায়? এ বাবা, ভাড়াও তো দেওয়া হয়নি। চেয়ে দেখলাম রিকশাটা গলির বাঁকে হারিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় দরজা খুলে গেল। কেউ একজন হাসি মুখে বলল, আয় আয় ভেতরে আয়। আমরা অভিজিৎকে চিনতে পারলাম না। বুঝলাম কোথাও একটা ভুল হচ্ছে হয়তো। অভিজিৎকে না চেনার কারণও আছে অবশ্য। ওর সারা গায়ে কম্বল মুড়ি দেওয়া ছিল, মাথায় ছিল মাংকি ক্যাপ, শুধু ওর চোখ দুটি বোঝা যাচ্ছিল। যাই হোক, অভিজিতের পেছন পেছন আমরা ঘরে ঢুকে সোফায় বসলাম। ঘরের দেওয়ালে অনেক আঁকা ছবি টাঙানো আছে। অভিজিৎ হেসে বলল, ওগুলো আমারই আঁকা। তোমার চিঠি পেয়েই তো আমরা চলে এসেছি, কারণ রেডিও প্রোগ্রামের তারিখ তো আজই। অথচ আশ্চর্য দেখো, তোমার কথা আমরা ভুলেই গেছিলাম। সত্যি বলতে কি এখনো তোমায় আমি চিনতে পারছি না ঠিক করে। চা না কফি? রাজীব বলল, এই তো চা খেয়ে এলাম, তবে যা দারুণ ঠান্ডা, তাতে একটু কফি হলে মন্দ হতো না। অভিজিৎ উঠে গেল। তারপর আমাদের দুজনের জন্য 2 কাপ কফি নিয়ে চলে এলো, সঙ্গে ক্রিম ক্র্যাকার বিস্কুট। আশ্চর্য, কফিও কি আমাদের জন্য তৈরি ছিল? অভিজিৎ বলল, খুব অবাক হয়ে যাচ্ছিস না? মুখটা ঠিক মনে করতে পারছিস না? ভাবছিস কে না কে নকশা করছে হয়তো। না, আসলে তা নয়। অভিজিৎ বলল, আজকে এই ট্রেনে এসেছিস, ভালো করেছিস তোরা, না হলে পরে এসে দেখা হতো না। হঠাৎ একটা দরকারি কাজ পড়ে যাওয়ায় একটু পরে আমাকে দানাপুর চলে যেতে হবে। আমি চাবি দিয়ে যাব, তোরা বাইরে যাওয়ার সময় মেন গেটে তালা দিয়ে চলে যাস। অনেক হোটেল আছে এখানে, যেখানে হোক খেয়ে নিয়ে ঠিক 2টোর সময় রেডিও স্টেশনে চলে যাবি। তবে ভাই একটা কথা, আমার উপর রাগ করে কাজ মিটে গেলে চলে যাস না যেন। আমি সন্ধ্যের সময় ফিরব। তারপর 3 বন্ধু মিলে রান্না খাওয়া করে হই হুল্লোড় করে সারা রাত কাটিয়ে দেবো। রাজীব কফি খেতে খেতে বলল, তা তো বুঝলাম, কিন্তু ভাই একটা কথা, এখানকার অ্যাপ্লিকেশানে যে সিগনেচার করা আছে তার সঙ্গে তো আমার সই মিলবে না। এতে কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। ওখানে গিয়ে ঝাঁঝির খোঁজ করবি, ঝাঁঝি সব জানে। তাকে বলবি আমি পাঠিয়েছি তোকে, আর কেউ কিচ্ছু জিজ্ঞেস করবে না। আমাদের কফি খাওয়া যখন শেষ হলো, তখন একটু একটু করে ভোরের আলো ফুটে উঠেছে।
সেই সময় অভিজিৎ উঠে দাঁড়িয়ে বলল, কিছু মনে করিস না ভাই, আমি চলি। হুঁ, আমার তো আর থাকার উপায় নেই। আমি ওদিকের দরজায় শিকলেটে চলে যাচ্ছি। তোরা বাইরে থেকে দরজায় তালা দিয়ে দিস। এই নে তালা চাবি। আমরা হাত পেতে তালা চাবি নিলাম। একটা দিন একটু মানিয়ে নে, নিতান্ত নিরুপায় হয়েই আমাকে চলে যেতে হচ্ছে। এই বলে ভেতরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল অভিজিৎ। আমরা দুজনে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ। তারপর বাইরে বেরিয়ে দেখলাম সব কিছুরই ব্যবস্থা আছে। আমরা দাঁত মেজে মুখ হাত ধুয়ে ঘরের দরজা বন্ধ করে মেন গেটে তালা দিয়ে বাইরে এলাম। সবে সকাল 6টা, ভয়েস টেস্ট দুপুর 2টোয়। যার আতিথ্যে এলাম সেই যখন নেই, তখন মিছিমিছি এখানে বসে থেকে সময় নষ্ট করে লাভ কি? তার চেয়ে পাটনা শহরটা একটু ঘুরে বেরিয়ে দেখিনি। পাটনা তো আমাদের কাছে পাটনা নয়, পাটলিপুত্র, মগধের রাজধানী। সেই চোখ নিয়েই দেখতে হবে। 2 টাকা ঘন্টা হিসাবে একটা রিক্সা ভাড়া করে গোটা শহরটা আমরা প্রদক্ষিণ করতে লাগলাম। অনেক ঘোরাঘুরির পর মহেন্দ্রনগরে এসে আমরা রিক্সা ছাড়লাম। এখানে এসে অনেকক্ষণ ধরে দোতলার বারান্দায় বসে গঙ্গার সৌন্দর্য দেখলাম। তারপর একটা হোটেলে খেয়ে ঠিক 2টোর সময় এসে হাজির হলাম পাটনা বেতার কেন্দ্রে। আমরা অফিস ঘরে গিয়ে কাগজ জমা দিতেই ওখানকার ইনচার্জ একবার তাকিয়ে দেখলেন আমাদের দিকে। তারপর হেসে বললেন, কে পাঠিয়েছে আপনাদের? অভিজিৎ বাবু? আশ্চর্য তো, লোকটা জানলো কি করে? বললাম, হ্যাঁ, অভিজিৎবাবু আমাদের পাঠিয়েছেন। তবে আপনাদের চিঠি পেয়ে আমরা এসেছি। আপনি কি ঝাঁঝি? জি হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনারা? এখন তো অভিজিৎবাবুর বাড়ি থেকে আসছি। তা বলুন, আমি কি করতে পারি আপনার জন্য? কি আর করবেন, আমার বন্ধু রাজীব পাটনা বেতার কেন্দ্র থেকে গান গাইবে, ওর ভয়েস টেস্টটা করে ছেড়ে দিন। আপনারা কলকাতার কোথায় থাকেন? আগে ঠিক কলকাতা নয়, আমি থাকি হাওড়ায়। আর ওই যে আমার বন্ধুটি, ও থাকে ব্যান্ডেলে। বুঝলাম, কিন্তু যে চিঠি আপনি এনেছেন সেই চিঠির উপর ভরসা করে কি আমি আপনার বন্ধুর ভয়েস টেস্ট করতে পারি? কেন পারবেন না? এ তো আপনাদেরই দেওয়া চিঠি। স্বীকার করলাম, কিন্তু এতে রাজীব বাবুর নাম কোথায়? এটা অন্য নাম দেখছি। তার মানে? আমরা দুজনেই চিঠিটার উপর ঝুঁকে পড়ে দেখলাম তাতে পরিষ্কার লেখা আছে আমার নাম। তারপর বললাম, কি ব্যাপার, আমার নাম কেন? আমি তো গানই গাইতে পারি না। তাছাড়া আমি কোনো আবেদনও করিনি। আবেদন তো উনি করেননি, ওর হয়ে অভিজিৎ বাবু করেছিলেন। সে যেই করুক, এই চিঠি যখন হাতে পেয়েছিলাম আমরা, তখন কিন্তু রাজীবের নামই লেখা ছিল ওতে। তাহলে কি বলতে চান? আমি কোনো কারসাজি করেছি এতে? আরে সে কি কথা, না না, আমি সে কথা বলিনি। আচ্ছা একবার খামটা দেখি। ঝাঁঝি আমাদের খাম দিলে তাতেও আমার নাম এবং বাড়ির ঠিকানা দেখে অবাক হয়ে গেলাম। কি আশ্চর্য, এই ঠিকানায় চিঠি এলে সে চিঠি তো আমি পেতাম, ব্যান্ডেলে বসে রাজীব পাবে কেন? এই শীতেও আমাদের কপালে ঘাম দেখা দিল। ঝাঁঝি কঠিন গলায় বললেন, গভর্নমেন্টকে চিট করতে আসার জন্য আমি আপনাদের দুজনকেই পুলিশে দেব। আমরা সভয়ে বললাম, এ ভাই, বলছে পুলিশে দেবে? ঝাঁঝি প্লিজ, আপনি বিশ্বাস করুন, আমরা জোচ্চোর নই। আহ দাঁড়া না, আমি কথা বলছি তো। তখনই বলেছিলাম বুঝে শুনে চল, তখন তো না চল চল, যেটা হবে দেখা যাবে। এবার চুপ কর তুই। ঝাঁঝি হেসে বললেন, যাক, আপনাদের অবস্থা দেখে খুব হাসিই পাচ্ছে আমার, আবার আপনাদের জন্য মায়াও হচ্ছে। ঠিক আছে রাজীববাবু, আপনি একটা কাজ করুন, ব্যাকডেটের একটা অ্যাপ্লিকেশন করে দিন। তারপর দেখছি আপনার ভয়েস টেস্টটা করে আপনার জন্য কিছু করতে পারি কিনা। রাজীবও তাই করল। ঝাঁঝি ওকে নিয়ে গেলেন স্টুডিওর ভেতরে। তারপর প্রায় আধ ঘন্টা বাদে যখন ফিরে এলেন, তখন রাজীবের মুখ বেশ প্রসন্ন। ঝাঁঝি বললেন, আপনার অ্যাপ্লিকেশন ফর্মে আপনি অভিজিৎবাবুর ঠিকানাটাই দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক করেছেন। কেননা ওয়েস্ট বেঙ্গল থেকে এসে পাটনায় অডিশন দেওয়া বা প্রোগ্রাম পাওয়া যায় না। তবে
আপনার কেসটা আলাদা। আপনি ফর্মের পেছনে আপনার ব্যান্ডেলের ঠিকানা লিখে দিন। পাস করলে বা প্রোগ্রাম পেলে চিঠি দেবো। তবে মনে হচ্ছে আপনার হয়ে যাবে। আপনার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তবুও ফাইনাল অথরিটি তো আমার কাছে নেই। ইতিমধ্যে বাড়ি গিয়ে বেশ পুরোদমে সঙ্গীত চর্চাটা চালিয়ে যান। যদি পাস করে যান তাহলে এটা খুব শিগগিরই গাড়িতে আসতে হবে। আচ্ছা ঝাঁঝিবাবু, প্রোগ্রাম পেলে কতদিন বাদে পাওয়া যাবে? তা মাস তিনেকের মধ্যে। আমরা নমস্কার জানিয়ে উঠতেই ঝাঁঝি বললেন, তা কোথায় যাচ্ছেন এখন? এখন আর যাব কোথায়? অভিজিতের ওখানেই যাব। ঝাঁঝি বললেন, আপনারা তো দেখছি রীতিমতন সব মোহিত হয়েছেন। আচ্ছা, আপনাদের কি একবারের জন্যও মনে হলো না যে এই নামে আপনাদের কোনো বন্ধুই নেই? অমাবস্যার মতো অন্ধকার হয়ে গেল আমাদের মুখ। ঝাঁঝি এ কথা জানলেন কি করে? সত্যি তো, এ নামে তো আমাদের কোনো বন্ধু নেই। আমরা কাঁপা কাঁপা গলায় বললাম, মানে কি ব্যাপার বলুন তো? হ্যাঁ সত্যি, কি ব্যাপার বলুন তো? তার আগে বলুন, আপনারা এসছেন কখন, কোন গাড়িতে? পাঞ্জাব মেলে ভোরবেলায়। ওর বাড়ি গিয়েছিলেন? আগে হ্যাঁ। খুব কপাল ভালো যে ভোরবেলা গেছেন, না হলে সারা রাত্রি গিয়ে ওর সঙ্গে থাকলে পাগল হয়ে যেতেন। সে কি? আরে মশাই, অভিজিৎ বললে ওখানে কেউ থাকে না। হ্যাঁ, তবে এক সময় থাকতো। আমার বিশেষ পরিচিত ছিল। প্রায় 7-8 বছর আগে ওই বাড়িটা কেনার পরই শরিকদের হাতে খুন হয়। আসলে বাড়িটা কিনেছিল 4 ভাগের বাড়ি। ভালো করে কাগজপত্র না দেখায় ওকে খুন হতে হয় শরিকদের হাতে। তারপর থেকেই প্রায় 6 মাস 1 বছর অন্তর অন্তর বিভিন্ন অঞ্চল থেকে বেছে বেছে বাঙালি ছেলে মেয়েদেরই এইভাবে পুরো চিঠি দিয়ে ডেকে আনে, এবং ওর এই অলৌকিকত্বর নিদর্শন হিসাবে প্রত্যেকবারই দেখা যায় পরীক্ষার্থীদের কাগজ জমা দেওয়ার পর কাগজে হয় অন্য নাম ঠিকানা উঠেছে, নয়তো কাগজ একদম সাদা হয়ে যাচ্ছে। এই নিয়ে আমরা তিতি বিরক্ত হয়ে গেছি ভাই। এমনিতে অভিজিৎ খুব ভালোই ছেলে, গান বাজনা করতো, ছবি টবি আঁকতো। যাই হোক, আপনারা কিন্তু ভুলেও ওই বাড়িতে রাত কাটাতে যাবেন না। সোজা স্টেশনে গিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যান। আমরা কাল বিলম্ব না করে স্টেশনে চলে এলাম এবং বেশি টাকা দিয়ে 6 ডাউনের পাটনা কোচে 2টো স্লিপার বার্থ রিজার্ভ করে সেই রাতেই পালিয়ে এলাম। ঝাঁঝি অবশ্য কথা রেখেছিলেন। কিছুদিন পরেই ভদ্রতা করে সরকারিভাবে চিঠি দিয়ে রাজীবকে পাটনা বেতার কেন্দ্রের ভয়েস টেস্টে উত্তীর্ণ হতে না পারার কথাটা জানিয়ে দিয়েছিলেন। শেষ হলো আজকের গল্প রাত্রির যাত্রী। গল্পের সূত্রধার ও পোস্টার ডিজাইনে রূপম, শব্দগ্রহণ ও পরিচালনায় টিম গল্পকথায়। শুনতে থাকুন, গল্পে থাকুন।